আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ রবিবার, সকালে এখন ঠিক 9টার মতন বাজে। তো আমার ছেলে কোনোভাবেই আমার কোল ছাড়ছে না। আমি এখনও নাস্তা তৈরি করতে পারিনি, তাকেও খাওয়াতে পারি নাই। আজকে তার অভিযোগ একটাই, তার বাবা কেন তাকে রেখে অফিসে গেল। তো ও তো ছোটো মানুষ, ও আর বুঝতেছে না যে কেন অফিসে গেল। তো এদিকে সে তো আমার কোলেই আছে, কোলে কোনোভাবেই তাকে আমি নামাইতে পারি না। এদিকে প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে, আবার ওকেও খাবারটা দেওয়া হয়নি, সেটাও একটা টেনশন কাজ করতেছে। তো ওকে কোনোভাবে লামসাম বুঝায় আমি মোবাইলটা দিয়ে বসালাম যে বাবা তুমি বসো, আমি একটু রান্নাটা করে নিই। গত রাতে একটা ঘটনা দেখলাম ফেসবুকে। হাজব্যান্ড পুঁটি মাছ নিয়ে আসছে বাসায়, বউ কেন কাটে নাই এটা নিয়ে এক পর্যায়ে কথা কাটাকাটি, দেন তাদের মারামারি। এক পর্যায়ে হাজব্যান্ড তার ওয়াইফকে খুন করে ফেলছে। আমার কথাটা কি জানেন, আমার ঘরে কিন্তু মাত্র একটাই বাচ্চা, বয়স 2 বছরও হয় নাই, 3 মাস বাকি আছে। এই একটা বাচ্চা সামলানো ছাড়া তেমন কোনো চাপ কিন্তু আমার নাই। লোকদের যেমন থাকে সংসারের অন্য লোকের কথার চাপ, তাদের খুশি মতো রান্নার চাপ, তাদের খুশি মতো জামা পরার চাপ, জামাইয়ের খারাপ ব্যবহার, যেখানে যখন খুশি যাবার স্বাধীনতা না থাকার চাপ, এসব কিন্তু কিছুই আমার নাই। তো বাবুকে বসায় রেখে আমি এসে একটু ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। তো আমি দেখা যায় যে যা খুশি রান্না করি, ইচ্ছা করলে কিনে আনি, ইচ্ছা না করলে রান্না করি না, যেমন খুশি জামা পরি, যেমন খুশি তেমনভাবে ঘরটা সাজাই। বাচ্চা রাতে খুব একটা কাঁদে না, মাঝে মধ্যে একটু কান্না করে, আবার 10-12 ঘন্টা টানা ঘুমায়, একা একাই প্রায় খেলে, আপনারা তো দেখেনি সেটা। দিনে সর্বোচ্চ 3বার ট্যান্ট্রাম শো করে। এই এত কিছুর পরে আমার মেজাজ কিন্তু ঠিক সেই 120 ডিগ্রি অ্যাঙ্গেলেই থাকে। সকাল 8:30 পর্যন্ত আমি ঘুমাতে পারি, অফিস যাওয়ার আগ পর্যন্ত বাবুর বাবাই বাবুকে রাখে। সে কিন্তু আমাকে বলে না যে তুমি নাস্তাটা তৈরি করে দাও আমাকে। এদিক থেকে বলা যায় যে আমি অনেকটা লাকি, সে আমাকে কখনোই প্রেশারাইজড করে না, তুমি এইটা কেন করলে না, ওইটা কেন হইলো না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি, এখন এটাকে পরোটা করে নিব। তো এই যে ঘুম থেকে উঠে এই একটানা বাবুকে রাখা, আবার নাস্তাটাও না সময় নিয়ে কখনো বানাতে পারি না। একটা গোছাইতে গেলে আর একটা এলোমেলো করে ফেলে। দুপুরের খাওয়ার পর যে ও ঘুম দিবে, ওইটা মাঝে মধ্যে দেয়, মাঝে মধ্যে দেয় না। আবার অনেকটা সময় ঘুমায়, আবার অনেকটা সময় ঘুমায় না। তো এইসব বাচ্চা আমি সামলাইতে সামলাইতেই আমার মেজাজ এত গরম থাকে, আমি মনে করি কি আমি সারাদিন একটা রেসের মধ্যে আছি। এখন না বুঝতে পারি আসলে বাচ্চা রাখা কিন্তু সহজ কোনো কাজ না। আমি মনে মনে দোয়া করি যাদের একাধিক পিঠাপিঠি বাচ্চা আছে, যাদের প্রতিবন্ধী বাচ্চা আছে, এবং সবচেয়ে বড় কথা যাদের যমজ বাচ্চা আছে, তাদের অবস্থা মনে করে আমি নিজেকে প্রবোধ দেই। বিশ্বাস করেন আমি প্রায় তাদের কথা ভাবি, নিজেকে সামাল দেই। তারপরে ফ্রাইডে, স্যাটারডে আমি একটু ঘুম থেকে দেরি করে উঠি, ওর বাবাই তখন ওকে রাখে। প্রায় দিনই বলি বাবুর বাবাকে, বাবুকে নিয়ে বের হয়ে যাও, 10 মিনিট ঘরের বাইরে থাকলে আমার ভালো লাগে। সত্যি সারাক্ষণ বাবু রাখা, রান্না, কাজকর্ম, আচার আচরণ, খেলার চিন্তা আমার ভালো লাগে না। আমার রুটি বেলা শেষ, আমি এখন এটাকে ভেজে নিচ্ছি, ঝটপট করে ভাজতে হবে। বাবু আবার একদম পিছে পিছে ঘুরতেছে, একটু থেকে একটু তেল ছিটে গেলে দেখা যাবে আবার আর এক কেলেঙ্কারি হয়ে যাবে। তো যা বলছিলাম, 10 মিনিট আসলে তো চিন্তা ছাড়া থাকা যায় না। ওরা না হয় বাইরে গেল, আমি হয়তো ঘরে পরের বেলার খাবারটা রেডি করি, কিংবা খেলনা গুছাই, কিংবা ময়লা পরিষ্কার করি, ঘরটা একটু মুছে ফেলি। যে কোনো কাজ থেকে আপনি 1 সেকেন্ডের জন্য ব্রেক নিতে পারবেন, ছুটি পাবেন, চা সিগারেট খেতে যেতে পারবেন। মাদারহুড থেকে কোনো ছুটি নেই, কোনো দিনও নাই। যখন গোসল করি তখন মনে হয় বাচ্চা মনে হয় কাঁদতেছে, খেতে বসলে বাচ্চার বাথরুম ধরবেই। শেষ কবে একটা সুন্দর মতো যে খাবার খাইছে আমি না মনেই করতে পারি না, আমার মনে পড়ে না। এরপর আসি গোসলের কথায়। যখন বাবুকে একা একা রেখে গোসল করতে যাই তখন মনে হয় কি বাবু কান্না করতেছে। বাথরুমে যে কবে আমি একা গেছি এটাও হাতে গুনে বলে দিতে পারবো। গোসল করার সময় হয় ঠিক রাত 11টায়, তাও সেটা কোনো রকম, কারণ সারাদিন বিরামহীন নড়াচড়া করার পর রাত 11টার সময় মন চায় না 30 মিনিট ধরে আমি গোসল করি। একটা রান্না কয়েক ধাপে, কয়েকবার চুলা বন্ধ করে, কয়েকবার আবার প্রথম থেকে শুরু করতে হয়, এগুলো বলে না শেষ করা যাবে না। পুঁটি মাছ কেন স্বামীর গায়ে ছুঁড়ে মারে যমজ বাচ্চার মায়েরা, এটা যমজ বাচ্চার মায়েরা ছাড়া আর কেউ বুঝবে না। আর এই যে চুলার নিচে আমি ইট দিয়ে দিছি, ওই একটা কারণেই চুলা বারবার বন্ধ করবে, অন করবে, অফ করবে, এই ভয়ে আরেকটা ইট দিতে হবে, দিতে পারলে ভালো হয়। তবে আমি আবার লাগল পাবো না, কারণ আমি আবার একটু ছোটোখাটো মানুষ তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এইভাবে একটু নজর রেখে কাজটা করতে হয়। জার্নির মধ্যে দিয়ে যে গেছে এটা সে বুঝবে, আমি শুধু অনুমান করতে পারি। হ্যাঁ, যে যমজ বাচ্চার মায়েরা কেন পুঁটি মাছ
কাটলো না, স্বামীর গায়ে ছুঁড়ে মারলো। আর এই যে আমাদের দেশের ভদ্র স্বামীরা যারা এত ভদ্র, এত নম্র যে পাড়ার লোকেরা তার খুনের সাফাই গায়, তাদের মায়েরা এমনভাবে ছেলে সন্তানদের বড় করে যে স্ত্রীর দায়িত্ব, স্ত্রীর চাপ বোঝার চেষ্টা করা, সাহায্য করার চেষ্টা করা, চিন্তা তো দূরে থাক, কোনো একটা কাজ বাড়ানোর আগে যে নিজের বউয়ের সাথে একটু আলোচনা করবে আমি এই কাজটা করব কি করব না, এটার প্রয়োজন আসলে মনে করে না, আবার শেখায়ও না। পরোটাটা তো ভাজা হয়ে গেল, বাবুকে একটু দিয়ে দিলাম, আর আমি আমার জন্য একটু চা করে নিচ্ছি, কারণ চা পরোটা ছাড়া আমার দিনটাই বৃথা যাবে, মাটি মাটি লাগবে। এই যে ঘটনাটা, স্ত্রী মুখে মাছ ছুঁড়ে মারছে, তাই স্ত্রীকে মেরে ফেলার মতো নিয়ন্ত্রণহীন রাগ কেন ওঠে ছেলেদের বলেন তো? এই রাগ স্ত্রীর কেন উঠলো না? কারণ আবেগ নিয়ন্ত্রণ আমরা নারী পুরুষ ভেদে ভিন্নভাবে শেখাই, দুজনেরটাই ভুল। সঠিক হলো মন খুলে কথা বলা এবং না বলতে শেখা। ছেলে হোক মেয়ে হোক, সন্তানের আবেগ নিয়ন্ত্রণ শেখানো যেমন প্যারেন্টের দায়িত্ব, তেমন আরেকটা বড় দায়িত্ব সহমর্মিতা, সিম্প্যাথি শেখানো। এদিকে আমার ছেলে টুকটুক করে পরোটাটা খাচ্ছে, আবার একটু মোবাইলের দিকেও তাকাচ্ছে। তো খেতে খেতেই আমি ভাবলাম যে ওর জন্য একটু করলা ভাজি করে ফেলি, কারণ ও কোনো কিছুই খেতে চাচ্ছে না, মাছ মাংস। তো ভাজি দিয়ে দেখি যে খায় কিনা। ভাজিটা তো খুব সুন্দর করে খায়। তো আমি এখন ঝটপট ভাজি করে ওকে খাওয়ায় দাওয়ায় ঘুম পাড়ায় দিয়ে আবার আমি আমার কাজকর্ম শুরু করব। এই সিম্প্যাথি নিয়ে কথা বলতেছিলাম, সেটা হলো যে আরেকজনের কথা ভাবা, আরেকজনের কথা চিন্তা করে নিজের যেমন খুশি তেমন করার ইচ্ছাটাকে সামলানোর বিষয়টা আমাদের ছেলেদেরকে বাবা মা শেখায় না। আর মেয়েদেরকে শুধু সিম্প্যাথি না, নিজের জীবনটাই আরেকজনের দিয়ে দেওয়াটা শেখায়, কীভাবে সুন্দর ও দৃঢ়ভাবে না বলতে হয় এবং কেন বলতে হয়, এগুলা শেখানো আমাদের কালচারে নাই। এজন্য দেখেন আধুনিক পরিবারগুলো আর টেকে না, যেগুলো টিকে থাকে সেগুলো নানান বাধ্যতার কারণে থাকে। সুখী ফাংশনাল পরিবার খুব কমই দেখা যায়। আপনি যদি আপনার পার্টনারকে না বোঝেন, আপনি যদি আপনার পার্টনারকে বোঝাতেই না পারেন নিজেকে, তাহলে এই পার্টনারশিপের মানেটা কী বলেন তো? মানে আজকাল যে ঘটনাগুলো ঘটতেছে, মানে এগুলো দেখলে না খুব আশ্চর্য হই, অবাক হই, আবার অনেক কিছু থেকে শিক্ষাও নিই। তো এই শিক্ষাগুলো নিতে হবে, তো না নিলে তো দিন দিন আমাদের জন্য চারিপাশটা অনেক ভয়ঙ্কর হয়ে উঠবে। তো আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম বা মনের কথাগুলো বললাম। তো বাবু ঘুমায়ে গেছে, এখন আমি কিছু কাজকর্ম করে নিছি। তো ঝটপট চিন্তা করলাম যে রান্নাটা করে ফেলি দুপুরে। আল্লাহর কাছে আমাদের না বেশি বেশি আসলে পানা চাইতে হবে, কারণ শেষ জামানা তো, কখন কি হবে, মানে যে কথাগুলো হাদিসে বলা আছে, কোরআনে বলা আছে বা নবীজি বলে গেছে, সেই সব কথাই আস্তে ধীরে সব একদম প্রতিফলিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো নিজেদের জন্য নিজেদের বেশি বেশি করে দোয়া করা, অন্যের জন্য দোয়া করা, এছাড়া আসলে কোনো উপায় নাই। আর এদিকে আমার মশলাগুলো সম্পূর্ণ কষানো শেষ। মশলা যাবতীয় যে রান্নার মশলাগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি, ওগুলো দিয়ে সুন্দর মতো কষায় নিলাম। রান্না করব আজকে তেলাপিয়া মাছ। মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, মাছটা দিয়ে নিলাম। এটা দিয়ে ভালো মতন এখন কষাবো। মাছটাকে এবার ভেজে নাই, কারণ এই রান্নাটা হবে একটু অন্যরকম, আলু বেগুন দিয়ে ঘাটি হবে টাইপের আর কি। যদিও আমি কখনো এটা করি নাই, এটা নাটোরের খাবার। আর আমি তো পাবনার মেয়ে, আপনারা জানেনই। তো একটু ভয়ও লাগছে যে কেমন হয় না হয়, তবে আমি যতটুকু বুঝে শুনে দেখলাম বা খেয়ে দেখলাম, চেখে দেখলাম, যেটাই বলেন না কেন, এখনও পর্যন্ত না খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। আর আমি একটু আস্ত মশলা ব্যবহার কম করি, আর মশলাপাতি আমি একটু কম দেওয়ার চেষ্টা করি, তবে আমি আস্ত মরিচটা বেশি রাখি, কারণ হচ্ছে আমি তরকারিতে মরিচ ঝালের পরিমাণটা একটু কম রাখি। আর যেটা আমাদের ঝাল লাগবে ওই আস্ত মরিচ থাকলে দেখা যায় যে আমরা একটু ডলে টলে খেয়ে নিতে পারি। আর এদিকে আমি ওই যে ছোট ছোট করে আলু বেগুন কেটে রাখছিলাম, ওইটা দিয়ে দিলাম। তবে আজকে জানেন এটার মধ্যে একটু মিষ্টি আলুও দিচ্ছি আমি, এমনি আলুও দিয়েছি আবার মিষ্টি আলুও দিচ্ছি। তো খুব সুন্দর মতো করে কষানো শেষ আমার। এখন এটার মধ্যে একটু পানি দিয়ে দিব, পানিটা দিয়ে আরও কিছুক্ষণ মানে ফোটানোর পরে এটা হচ্ছে নামায় নিব। তো আমি খুব বেশি পরিমাণে আমার পানি দিতে হবে না, কারণ যেহেতু খুব সুন্দর করে অনেকটা সময় নিয়ে কষাইছি। নাকি আর এক ধাপে হয়, এর মধ্যে বাবু উঠে গেছে, বাবুকে আবার একটু সামলাইলাম। তো এই তো অলমোস্ট আমার তরকারি রান্না শেষ। এখন আমি দুপুরের খাবার খাইনি, তো আমিও খেয়ে নিব, বাবুকেও আবার ঘুম পাড়িয়ে দিছি। তো চলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই মনে করে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।